হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের অনগোয়িং রেলওয়ে গ্রুপ ডি এক্সামের জন্য জেনারেল সায়েন্সের উপরে আমাদের যে লাস্ট মিনিট সাজেশনের ক্লাসগুলো চলছিল, আজকে তার ক্লাস নাম্বার 8। পরীক্ষা দিতে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই ক্লাসগুলো একবার হলেও দেখে যাও। আশা করি এখান থেকে উপকার পাবে। যারা পরীক্ষা দিয়ে এসেছে তাদের রিভিউ থেকে বলছি, তারা কিন্তু উপকৃত হয়েছে। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে কোনো ব্যক্তি যখন শূন্যস্থানে লাফ দেয় তখন তার ভরবেগের কি পরিবর্তন ঘটে। তো কোনো ব্যক্তি যখন শূন্যস্থানে লাফায় সেক্ষেত্রে তার ভরবেগের কি পরিবর্তন হয়? ভরবেগ বাড়ে, ভরবেগ কমে, ভরবেগ সংরক্ষিত থাকে, নাকি ভরবেগ শূন্য হয়? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তার যে ভরবেগ যেটা থাকে সেটা কি হয়, সেটা কিন্তু সংরক্ষিত থাকে বা কনজার্ভ থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 2 নম্বর কোশ্চেন, যে মহাকাশচারী বা অ্যাস্ট্রোনট চাঁদের পিঠে হাঁটার সময় কেন লাফিয়ে হাঁটেন? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে চাঁদের যে অভিকর্ষজ ত্বরণ সেটা কিন্তু পৃথিবীর তুলনায় কম হয়ে থাকে। দেখো পৃথিবীতে যদি কোনো বস্তুর ওজন 60 নিউটন হয়ে থাকে, তাহলে চাঁদে গেলে সেটা কী হয়ে যায় আমরা জানি, সেটা কিন্তু 1/6 হয়ে যায়, অর্থাৎ সেটা কিন্তু 10 নিউটনে চলে আসে। তার কারণ কি, চাঁদের যে গ্র্যাভিটি সেটা কিন্তু পৃথিবীর তুলনায় কত না, পৃথিবীর তুলনায় কিন্তু 1/6। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো আজকে একটু বাড়িতে লোকজন থাকায় আমি কিন্তু এই মুহূর্তে ছাদে এসে ভিডিওটা করছি ঠান্ডার ভেতরে, যেহেতু মনে হলো তোমাদের এই ক্লাসগুলো দেওয়া একান্ত প্রয়োজনীয় প্রত্যেক দিন। তো সেক্ষেত্রে একটু নয়েসের প্রবলেম আসতে পারে, ঠিক আছে, পাশে কোথাও একটা মাইক বাজছে আর নিচ থেকে হয়তো যে কোনো মুহূর্তে ডাক পড়তে পারে, তো একটু অ্যাডজাস্ট করবে, সাউন্ডটাকে একটু অ্যাডজাস্ট করবে। আমার গলাটাও একটু বসে যেতে পারে, তার কারণ যেহেতু ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছি, তো একটু অ্যাডজাস্ট করবে, ঠিক আছে। আচ্ছা দেখো কি বলেছে, যে অপটিক্যাল ফাইবারে আলোর কোন নীতির উপরে ভিত্তি করে চলে। দেখো এক্ষেত্রে কিন্তু অপশানগুলো এখানে আমি ইনসার্ট করে নিই, ব্যাপারটা তোমাদের বুঝিয়ে বলবো বলে। দেখো অপটিক্যাল ফাইবারে কি হয়, দেখো অপটিক্যাল ফাইবার কিন্তু একটা কৃত্রিম ফাইবার, ঠিক আছে। বর্তমানে দেখবে যে সমস্ত আমরা বলতে পারি টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে যে ফাইবারগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু অপটিক্যাল ফাইবার হয়ে থাকে। আচ্ছা এই অপটিক্যাল ফাইবারে কি ইউজ করা হয়, দেখো অপটিক্যাল ফাইবারে কিন্তু একটা স্পেশাল একটা তোমার রিফ্লেকশন বা প্রতিসরণের ঘটনা ঘটে, সেটাকে কি বলে, সেটাকে কিন্তু বলে টোটাল ইন্টারনাল, ঠিক আছে। কি বলে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, বা এটাকে কিন্তু আরেকটাও বলা হয়, কি বলা হয়, এটাকে কিন্তু TIRও বলা হয়ে থাকে। আচ্ছা এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন যে ব্যাপারটা আছে, আসলে ব্যাপারটা কি, দেখো মনে রাখতে হবে, এটা কিন্তু তোমার হচ্ছে কখন হয়, এটা কিন্তু তোমার হচ্ছে আলো যখন ঘন মাধ্যম থেকে কি করে না লঘু মাধ্যমে প্রবেশ করে তখন কিন্তু এটা হয়। আর এই যে টোটাল ইন্টারনাল যে রিফ্লেকশন বললাম, এর কিন্তু আর একটা কমন এক্সাম্পলও আছে, সেটা কি, সেটা কিন্তু হচ্ছে মরীচিকা। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 4 নম্বর কোশ্চেন। দেখো একটা অঙ্ক দিয়েছে, তো আমি অঙ্কটা এখানে বলবো, যে একটি 100, ভালো করে বুঝবে অঙ্কটা, যে একটি 100 ওয়াট বাল্ব দৈনিক 5 ঘন্টা করে জ্বলে, 10 দিনে মোট কত বিদ্যুৎ শক্তি খরচ হবে। দেখো এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, তো এক্ষেত্রে কত বিদ্যুৎ শক্তি খরচ হবে মানে কিন্তু এক্ষেত্রে আমাদের কী বের করতে হবে, এক্ষেত্রে কিন্তু আমাদের ইউনিটটা বের করতে হবে। আর ইউনিট বার করার জন্য আমাদেরকে কী করতে হবে, এক্ষেত্রে কিন্তু আমাদের একটা সূত্র হয়ে থাকে। সূত্রটা কি, সূত্রটা কিন্তু হচ্ছে কি, সূত্রটা কিন্তু হয়ে যাচ্ছে ইউনিট বার করার জন্য এখানে আমি লিখছি যে ইউনিট ইকুয়ালস টু কী হয়ে থাকে, ইউনিট ইকুয়ালস টু কিন্তু ওয়াট আওয়ার, আর এখানে যদি তোমার কোনো রকমভাবে টাইম থাকে তো সেই টাইমটাকে এখানে অ্যাড করতে হবে বাই কত, বাই কিন্তু তোমার হচ্ছে 1000। আচ্ছা এবার দেখো তাহলে আমরা এখানে ডেটাগুলোকে পুট করি, তো এখানে পাচ্ছি কত, এখানে পাচ্ছি 100, এখানে পাচ্ছি 5 ঘন্টা, আর এখানে কিন্তু তোমার হচ্ছে 10 দিন ধরে চলেছিল, আর নিচে কত, নিচে কিন্তু তোমার হচ্ছে 1000। এটা দিয়ে এটাকে কাটো, এই দুটো দিয়ে এটাকে কাটো, তো আলটিমেটলি কিন্তু কত ইউনিট কারেন্ট এইখানে পুড়েছে, তো সেক্ষেত্রে কিন্তু 5 ইউনিট কারেন্ট কিন্তু খরচা হয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। দেখো এখানে কিন্তু আছেও আমাদের যে অপশানগুলো, এই টেক্সট লেখাগুলোকে বাদ দেবে, যেহেতু এগুলো সবকটাই কিন্তু PYQ, তো ওখান থেকে কিন্তু কপি করতে গেলে কি হয় না, এগুলো কিন্তু চলে আসে, এগুলো কিন্তু অন্যরকমভাবে অমিট করা যায় না, তো এগুলো একটু অ্যাডজাস্ট করবে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কিন্তু আমাদের হবে অপশান বি, 5 ইউনিট, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 5 নম্বর কোশ্চেন কি বলেছে, যে দেখো কি বলেছে, যে 40, এটা কিন্তু তোমার মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এই টেক্সট লেখাটাকে একটুখানি অ্যাভয়েড করবে, তো 40 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তারপরে কি বলছে 2 কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি কত হবে। তো এই অঙ্কটা কিন্তু আমি তোমাদের জন্য HW দেবো, এর ফর্মুলাটা তোমরা সকলেই জানো, যে 1/2 × mv², প্রচুরবার কিন্তু এই অঙ্কটা করিয়েছি। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো কি বলেছে আজকে 6 নম্বর কোশ্চেন, যে যখন একটি বস্তু তরলে ভাসে তখন তার ওজন এবং প্লবতার মধ্যে কি সম্পর্ক হয়, ঠিক আছে। ওজন এবং যে প্লবতা আছে তার ভেতরে কি সম্পর্ক হয় সেটা কিন্তু এখানে জিজ্ঞাসা করেছে। আচ্ছা এটা কিন্তু খুব ব্রিলিয়ান্ট একটা কোশ্চেন, ঠিক আছে। এর যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা কিন্তু তোমরা আমি যে জেনারেল সায়েন্সের উপরে যে 52টা ক্লাস করিয়েছিলাম সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমি চাই এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাও, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে তোমাদের প্রিপারেশন কোন লেভেলে আছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 7 নম্বর কোশ্চেন কি বলেছে, যে কোন ধরনের তরঙ্গ শূন্যস্থানে বা ভ্যাকুয়ামে চলাচল করতে পারে না। আচ্ছা ভ্যাকুয়ামে চলাচল
চলাচল করতে পারে না কোনগুলো, যেগুলো কিন্তু তোমার হচ্ছে লংডিটিউডনাল ওয়েভ বা মেকানিক্যাল ওয়েভ হয়। তো এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে শব্দ তরঙ্গ বা সাউন্ড ওয়েভ কী করতে পারে না, এটা কিন্তু ভ্যাকিউমে চলাচল করতে পারে না। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 8 নম্বর কোশ্চেন কি বলেছে, যে নিম্নলিখিত কোনটির একক ক্ষমতা বা পাওয়ার এর একক নয়, মানে এর মধ্যে থেকে কোনটা ক্ষমতা বা পাওয়ারের একক নয়। তো দেখো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যেটা অপশান বি আছে। অপশান বিতে কী বলেছে, অপশান বিতে কিন্তু বলেছে জুল পার সেকেন্ড, এটাই কিন্তু কী হবে, এটাই কিন্তু ক্ষমতার একক হবে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো দূরদৃষ্টি একটি সংশোধন করতে কোন লেন্স ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে দূরদৃষ্টি বা যেটাকে আমরা হাইপারমিট্রিওপিয়া বলি, তো ত্রুটি সংশোধন করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা এক্ষেত্রে খেয়াল করবে এই যে দূরদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া যেটা আছে, দেখো এক্ষেত্রে কিন্তু এটাকে যতই দূরদৃষ্টি বলা হোক না কেন, এটা কিন্তু কাছের সমস্যা, ঠিক আছে, এটা কিন্তু উল্টো হয়ে থাকে। আচ্ছা দূরদৃষ্টি দূর করতে কোনটা ইউজ করা হয়ে থাকে, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উত্তর লেন্স কিন্তু ইউজ করা হয়ে থাকে। আর যেটা দেখো যেটা কিন্তু তোমার হচ্ছে কাছের দৃষ্টি বলে বা কাছের দৃষ্টি সংক্রান্ত দোষ বলে, সেটা কিন্তু আবার দূরের জিনিস দেখতে কম প্রবলেম ক্রিয়েট করে, তো সেক্ষেত্রে কিন্তু অবতল লেন্স ইউজ করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 10 নম্বর কোশ্চেন কি বলেছে, যে রকেট উৎক্ষেপণে নিউটনের কোন সূত্রের উপরে ভিত্তি করে কাজ করে, তো এটা তো আমরা অনেকবার করেছি, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হবে নিউটনের যে তৃতীয় সূত্র তার উপরে বেস করে কিন্তু এটা চলে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 11তম কোশ্চেন, যে একটি বৈদ্যুতিক মোটরের কার্যক্ষমতা বা এফিসিয়েন্সি কি দ্বারা প্রভাবিত হয়, ঠিক আছে। আর্মেচারের কয়েলের রোধ, মোটরের আকার, মোটরের বাইরের অংশের তাপমাত্রা, নাকি শুধুমাত্র চুম্বকের প্রকারভেদ। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হবে আর্মেচারের কয়েলের যে রোধ তার উপরে কিন্তু নির্ভর করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 12তম কোশ্চেন, যে একটি পরমাণুর ব্যাসার্ধ কোন এককে মাপা হয়ে থাকে, তো সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হবে এটা কিন্তু ফার্মি এককে মাপা হয়ে থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 13তম কোশ্চেন কি বলেছে, যে যখন একটি শব্দ অন্য একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, মানে একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন কোন জিনিসটি অপরিবর্তিত থাকে, তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো এর যে কম্পাঙ্ক থাকে বা ফ্রিকোয়েন্সি থাকে এটা কিন্তু কোনোরকমভাবে পাল্টায় না। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 14তম কোশ্চেন, যে একটি বৈদ্যুতিক তারে তড়িৎ প্রবাহের দিক এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিক নির্ণয় করার জন্য কোনটা ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা টপিক, তো সঠিক অ্যান্সার কিন্তু এটা হয়ে যাবে ডান হাত বুড়ো আঙুল নিয়ম, যেটাকে আমরা কি বলি, যেটাকে কিন্তু আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল বলি। আচ্ছা এটা কার দ্বারা প্রমাণিত, এটা কিন্তু তোমার হচ্ছে যে ফ্লেমিং ছিল, সেই ফ্লেমিং কিন্তু দিয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 15তম কোশ্চেন, যে কোনো বস্তুর গতি দ্বিগুণ করলে তার ভরবেগ কত গুণ হবে। দেখো সবার প্রথমে এটাকে আমরা এক্সাম্পলের থ্রু করব। আচ্ছা দেখো গতি কি বলেছে, প্রথমে আমরা ধরে নিই যে ভেলোসিটি আছে সেটাও এক আছে, আর আমাদের যেটা তোমার হচ্ছে এক্ষেত্রে দেখো ভেলোসিটি সবার প্রথম মনে রাখতে হবে যে গতির সাথে যে মোমেন্টাম বা ভরবেগের সম্পর্ক কি, ভর আর বেগ মিলে তো তোমার হচ্ছে ভরবেগ হচ্ছে। আর এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি আমাদের ভর বা মাস যেটা আছে সেটাও ধরে নিচ্ছি 1 কেজি, এটা ধরে নিচ্ছি 1 মিটার/সেকেন্ড, আর এটাকে ধরে নিচ্ছি 1 কেজি। তো এক্ষেত্রে আমাদের যেটা ভরবেগ সেটা কত হবে, ভর ইন্টু বেগ, অর্থাৎ 1 গুণ 1 মানে এটা তোমার কিন্তু 1 কেজি এমএস হবে। এবার আমি কি করলাম, ভরবেগকে দ্বিগুণ করে দিলাম, মানে যেটা তোমার হচ্ছে সরি এটার যে আমরা গতি অর্থাৎ যেটা আমাদের ভেলোসিটি ছিল সেটাকে 1-এর জায়গায় 2 করলাম, আর যেটা আমাদের মাস ছিল সেটাকে আমরা 1 কেজি রেখে দিয়েছি। এক্ষেত্রে নতুন ভরবেগ কত হবে, 2 গুণ 1 মানে 2 কেজি মিটার/সেকেন্ড। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি 1 থেকে 2 হচ্ছে, অর্থাৎ আমাদের যেটা ভরবেগ ছিল আগের থেকে সেই তুলনায় কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে কেমিস্ট্রি থেকে, যে নিম্নলিখিত কোন মৌলটি উভধর্মী অক্সাইড, ঠিক আছে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, এটা কিন্তু অ্যালুমিনিয়াম হবে। আমি আবারও বলছি এই টেক্সট লেখাগুলোকে কিন্তু বাদ দেবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 17তম কোশ্চেন, যে কোনো গ্যাসের দ্রাব্যতা বা সলিউবিলিটির চাপ বাড়লে কি হয়, ঠিক আছে। তো এটাও কিন্তু তোমাদের করিয়েছি, আশা করি এই সমস্ত প্রত্যেকটা কোশ্চেনে তোমাদের এখন আর বাজছে না, এটা কিন্তু কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব 18তম কোশ্চেন, যে সবথেকে বেশি পরিমাণে থাকা গ্রিনহাউস গ্যাস কোনটা। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, আমরা কিন্তু প্রত্যেকে জানি যে সবথেকে বেশি পরিমাণে থাকা গ্রিনহাউস গ্যাস কিন্তু হয়ে যাচ্ছে জলীয় বাষ্প। মনে রাখবে জলীয় বাষ্প কিন্তু একটা গ্রিনহাউস গ্যাস, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 19তম কোশ্চেন, যে রান্নার সিলিন্ডারে এলপিজি গ্যাসের লিক করে সেই গন্ধের জন্য কোন রাসায়নিক ব্যবহার করা হয়ে থাকে। তো এটা কিন্তু তোমাদের আমি আগেও করিয়েছি, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মিথাইল, এটা কিন্তু মিথাইল, একটু ভুল দাগিয়ে ফেলেছে, এটা কিন্তু অপশন বি হবে, ঠিক আছে। এটা কিন্তু তোমার ইথাইল না, এটা তোমার হবে মিথাইল, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু প্রিন্টিং মিস্টেক পড়েছে, তো মিথাইল যে মার্কআপটান, ঠিক আছে, এটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো কি বলেছে, দেখো এক্ষেত্রে আমরা এটা মনে হচ্ছে আমি ভুলই বলেছি, ঠিক আছে। এটা কিন্তু 19-এর বি হবে, ইথাইল মার্কআপটানই হবে, ঠিক আছে। আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। পরবর্তী প্রশ্ন দেখব,
যে কোনো পদার্থের গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় কী দিয়ে প্রলেপ দেওয়া হয়। দেখো এক্ষেত্রে কনফিউশন হয়ে গেলে কোনো লজ্জার ব্যাপারও নেই বা কোনো ভয়ের ব্যাপারও নেই। আমিও মানুষ, তোমরা প্রত্যেকেই মানুষ, সেক্ষেত্রে ভুল হতেই পারে, ঠিক আছে। তো আমি মনে করি যে যখন আমার ভুল হবে, সেই ভুলগুলো যদি কেউ শুধরে দেয় বা আমি যদি নিজের থেকে শোধরাতে পারি, সেক্ষেত্রে এর থেকে বড় মনে হয় না আর কিছু হতে পারে, ঠিক আছে। তো আমি যখনই ভুল করি না কেন, আমি কিন্তু সবসময় সেগুলোকে ক্লাসের মধ্যেই শুধরে দেওয়ার চেষ্টা করি। আর ক্লাসের মধ্যে সম্ভব না হলে কিন্তু আমি কমেন্টে, যারা কমেন্ট করো, সেক্ষেত্রে কিন্তু আমি চেষ্টা করি যে এটা সম্পূর্ণভাবে তোমাদের যে প্রবলেম সেটাকে সলিউশন দিতে। আচ্ছা দেখো পরবর্তী প্রশ্ন কী বলেছে আজকের 20তম কোশ্চেন, যে কোনো পদার্থের গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় কিসের প্রলেপ দেওয়া হয়। দেখো গ্যালভানাইজেশন মানে কি, গ্যালভানাইজেশন কিন্তু মেনলি আমরা জানি যে লোহার সঙ্গে কিসের প্রলেপ দেওয়া হয়, লোহার সঙ্গে কিন্তু জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, এটাকে কিন্তু গ্যালভানাইজেশন বলে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 21তম কোশ্চেন, যে একটি নিউট্রন এবং প্রোটনের মোট ভর কত হয়। দেখো একটি নিউট্রন মানে পরমাণুর যে নিউক্লিয়াস থাকে তার মধ্যে তো নিউট্রন প্লাস প্রোটন থাকে, এটাকে আমরা কি বলি, এটাকে কিন্তু আমরা বলে থাকি ভর সংখ্যা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে 1 মোল কার্বন ডাই অক্সাইডের মধ্যে কতগুলো অণু আছে। তো এটা তো আমরা প্রত্যেকেই জানি, এটা কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যা আমরা প্রত্যেকেই জানি। এটা কি হবে, এটা কিন্তু হবে 6.022 × 10⁻23। এটা কিন্তু স্ট্যান্ডার্ড টাইম অ্যান্ড স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসারের প্রত্যেকটা কিন্তু এলিমেন্টের ক্ষেত্রে সমান। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 23তম কোশ্চেন, যে একটি অ্যাসিডের পিএইচ মান 3 হলে তার আয়নের ঘনত্ব কত। ঠিক আছে, দেখো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা তোমার হচ্ছে একটু দেখতে হবে। তার পেছনের কারণ হচ্ছে এক্ষেত্রে টেক্সট লেখাগুলো এত বেশি পরিমাণে আছে যে এটাকে কিন্তু সলিউশন করতে গেলে আমার পুরো কোশ্চেনটা লাগবে। তো এটা আমি রিভিউতে রাখলাম, এটা আমি পরের দিনকে তোমাদের আলাদা করে আলোচনা করে দেব। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 24তম কোশ্চেন, যে কোন বিক্রিয়ায় তাপ মুক্ত হয়। আচ্ছা তাপ মুক্ত হয় মানে প্রচুর পরিমাণে তাপ বেরোয়, তো সেই ধরনের প্রক্রিয়াকে কি বলে, সেগুলো ধরনের প্রক্রিয়াকে কিন্তু বলা হয় তোমার এক্সোথার্মিক রিয়াকশন। ঠিক আছে, প্রচুর পরিমাণে কিন্তু এখানে তাপ উৎপন্ন হয়। আমি একটা এক্সাম্পল দিলে তোমাদের আরও সোজা হবে। মনে করো তোমরা বাজার থেকে কী কিনে নিয়ে আসলে, বাজার থেকে তোমরা মনে করো হচ্ছে চুন কিনে নিয়ে আসলে CaO, তার সাথে কি করলে H2O দিলে, তো আলটিমেটলি সেটা কি হলো, আলটিমেটলি কিন্তু সেটা হয়ে গেল CaOH2। আর এটাই কি হবে, এটাই কিন্তু প্রচুর পরিমাণে হিট রিলিজ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, যে বেকিং পাউডার, এক্ষেত্রে বাংলাটা একটু মিস্টেক আছে, ইংলিশটা দেখো। বেকিং পাউডার কী কী দিয়ে তৈরি করা হয়, তো সঠিক অ্যান্সার মনে করবে এটা কিন্তু NaHCO3, এর সাথে কি যোগ করা হয় না, টার্টারিক অ্যাসিড কিন্তু যোগ করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব, যে নিম্নলিখিত কোন ধরনের যৌগগুলি সাধারণত তড়িৎ পরিবহন করে। তো তড়িৎ পরিবহন কোনটা করে, তো দেখো সঠিক অ্যান্সার কী হবে, দেখো এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের, দেখো তড়িৎ পরিবহনের কথা যদি আমরা বলি, তো তড়িৎ পরিবহনের ক্ষেত্রে কিন্তু সমযোজীগুলো কিন্তু কী করে না, তড়িৎ পরিবহন করতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো পরবর্তী প্রশ্ন কী বলেছে, যে আধুনিক পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলি কোন গ্রুপে অবস্থান করছে। তো সঠিক অ্যান্সার হবে কিন্তু এরা কিন্তু 17 নম্বর গ্রুপে অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 28তম কোশ্চেন, যে বিশুদ্ধ সোনার ক্যারেটের মান কত হয়ে থাকে। তো এটা আমরা প্রত্যেকে জানি 24 ক্যারেট কিন্তু হয়ে থাকে। নেক্সট দেখবো পরবর্তী প্রশ্ন, যে PVC বা পলিভিনাইল ক্লোরাইড হলো একটি কি। এটা আসলে একটি কি, এটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে একটা তাপ সহনশীল পলিমার। ঠিক আছে, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, যে অক্সি অ্যাসিটিলিন শিখার উচ্চ তাপমাত্রা কিসের জন্য দায়ী। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, দেখো এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, এটা কিন্তু তোমার হচ্ছে অক্সিজেনের এটা কিন্তু তোমার হয়ে যাবে যে তোমার অ্যাসিটিলিনের সম্পূর্ণ দহন এর জন্যই কিন্তু দায়ী। পরবর্তী প্রশ্ন দেখব, বায়োলজি থেকে করেছে, যে আত্মঘাতী থলি কাকে বলা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লাইসোজোম। রাইবোজোমে কি হয়, আমরা বলে জানি যে প্রোটিনের সংশ্লেষণ হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 32তম কোশ্চেন, দেখো কি বলেছে, যে ফ্লোয়েম কলা উদ্ভিদের কোন অঙ্গে কাজ করে। তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হবে ফ্লোয়েম মানে খাদ্য, তোমরা সকলেই জানো। নেক্সট দেখব, যে এফিনেফ্রন হরমোনটি কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় বলো। এটা কিন্তু একটা খুব একদম ইম্পর্টেন্ট কোশ্চেন, আর কিন্তু কনসেপচুয়াল, মানে কনসেপচুয়ালের থেকে বড় কথা হচ্ছে যারা কিন্তু ঠিকভাবে ক্লাস করেছো তারা কিন্তু এর অ্যান্সারটা করতে পারবে। আমি চাইবো এটা তোমরা কমেন্টে জানাও। পরবর্তী প্রশ্ন দেখব, যে কোন ভিটামিনের রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু এটা A, এটা B1, এটা C, আর এটা কিন্তু D। সঠিক অ্যান্সার কিন্তু হবে C। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 35তম কোশ্চেন, যে পেপসিন নামক উৎসেচকটি মানবদের কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পাকস্থলী। পরবর্তী দেখব, যে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক কোথা থেকে তৈরি করা হয়েছিল। তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হবে, এটা কিন্তু ছত্রাক। আর গাছটার নাম কি ছিল, গাছটার নাম কিন্তু ছিল পেনিসিলিয়াম। কি ছিল, পেনিসিলিয়াম নোটেটাম, এই গাছটার থেকে কিন্তু তৈরি করা হয়েছিল।
পরবর্তী প্রশ্ন দেখব আজকে 37তম কোশ্চেন, যে রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণকারী হরমোন কোনটা? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে PTH, বা এটাকে কিন্তু প্যারাথাইরয়েড হরমোন বলা হয়ে থাকে। পরবর্তী দেখব যে ডিম্বাশয় থেকে নিঃসৃত প্রধান দুটি হরমোন কী কী? তো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। এগুলোকে কি বলা হয়? না এগুলোকে কিন্তু তোমার হচ্ছে ফিমেল হরমোন বলা হয়। ঠিক আছে, ফিমেল হরমোন বলা হয়। পরবর্তী দেখব কি বলেছে আছে 39তম কোশ্চেন, যে মানুষের দাঁত প্রধানত কোন পদার্থের দ্বারা গঠিত? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা দেখো এক্ষেত্রে অপশানগুলো একটু ভুল আছে, এটা কার্বনেট হবে না। ঠিক আছে, এটা কিন্তু তোমার হয়ে যাবে ক্যালসিয়াম ফসফেট। ঠিক আছে, আমাদের দাঁত বা হাড় প্রত্যেকটাই কিন্তু ক্যালসিয়াম ফসফেট দিয়েই তৈরি। পরবর্তী প্রশ্ন দেখব যে কোষের মধ্যেকার বজ্র পদার্থ নিষ্কাশন করতে কোন অঙ্গাণু সাহায্য করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভ্যাকুওল। ঠিক আছে, নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন, যে উদ্ভিদের যে চলন আলোর উৎসের দিকে হয় সেটাকে কি ধরনের চলন বলে? তো সেটাকে কিন্তু পজিটিভ ফটোট্রপিজম বলা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট দেখবো আজকের 42তম কোশ্চেন, যে নিম্নলিখিত কোনটিকে জৈব সার বা বায়ো ফার্টিলাইজার হিসেবে আমরা ব্যবহার করতে পারি? তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইউরিয়া। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে রক্তের শ্বেত রক্ত কণিকার গড় জীবনকাল কত? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। তোমাদের জন্য HW থাকছে 100 থেকে 120 দিন, এটা কিন্তু RBCর। পরবর্তী দেখব যে ফাইলেরিয়া রোগটি কোন প্রাণীর মাধ্যমে ছড়ায়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, দেখো ফাইলেরিয়া কিন্তু এটা তোমার হচ্ছে মাছির মাধ্যমে ছড়ায়। ঠিক আছে, এটা কিন্তু মাছির মাধ্যমে ছড়ায়। পরবর্তী প্রশ্ন দেখব যে ডিএনএর দ্বিসূত্রক মডেল বা ডাবল হেলিক্স মডেল কে আবিষ্কার করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 46তম কোশ্চেন, যে মানুষের শরীরের সবথেকে কঠিন এবং মজবুততম অংশ কোনটা? তো আমরা জানি এটা কিন্তু হচ্ছে দাঁতের যে এনামেল থাকে আমাদের, সেই দাঁতের এনামেল কিন্তু সবথেকে কঠিনতম অংশ। পরবর্তী প্রশ্ন দেখব যে কোনো উদ্ভিদের কাণ্ডকে মাটির গভীরে রোপণ করলে নতুন গাছ তৈরি হওয়ার যে পদ্ধতি সেটাকে কি বলে? তো দেখো সেটাকে কিন্তু আমরা প্রত্যেকেই জানি, সেটাকে কি বলা হয়ে থাকে? কি করছে কোনো উদ্ভিদের কাণ্ডকে মাটির নিচে রোপণ করে, এটাকে কিন্তু কৃত্রিম অঙ্গজনন বা আর্টিফিশিয়াল, তারপরে কি বলেছে, ভেজিটেটিভ প্রোপাগেশন বলা হয়ে থাকে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন, যে ভাইরাসজনিত রোগ যার কারণে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়? তো সেটা কিন্তু হচ্ছে জলাতঙ্ক। ঠিক আছে, এটা কোন ভাইরাসের জন্য হয়? এটা কিন্তু তোমার হচ্ছে র্যাবিস বা কুকুরে কামড়ালে হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব হচ্ছে 49তম কোশ্চেন, যে মানুষের শরীরে রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উইলিয়াম হার্ভে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে লাস্ট কোশ্চেন, যে রেনিন নামক এনজাইমটি কোন বয়সের প্রাণীদের দুধ হজম করতে সাহায্য করে? তো এটা কিন্তু বড়দের অনুপস্থিত থাকে, এটা কিন্তু কেবলমাত্র শিশুদের মধ্যেই পাওয়া যায়। ঠিক আছে, তো আজকে এই অবধি ছিল। আউট অফ 50 কার কত স্কোর হলো অবশ্যই কমেন্টে জানাবে। কার কার পরীক্ষা হয়ে গেছে তারা কমেন্ট করে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হলো। আপকামিং যাদের পরীক্ষা আছে সবাইকে একটা কথাই বলবো, তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত এই লাস্ট মিনিট সাজেশনের ক্লাসগুলো দেখে যাও, আশা করি এখান থেকে উপকার পাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।